২০২৬ সাল নাগাদ ইরান আর ইসরায়েলের সামরিক শক্তির ভারসাম্য ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে চলুন সাম্প্রতিক এক তীব্র যদিও কাল্পনিক সংঘাতের পর এই দুটো শক্তির একটা তুলনামূলক বিশ্লেষণ করা যাক। আচ্ছা, এই পুরো বিশ্লেষণটা বুঝতে হলে আমাদের প্রথমে একটা কাল্পনিক টাইমলাইন ধরে এগোতে হবে। ধরে নেওয়া হচ্ছে যে ২০২৫ আর ২০২৬ সালে কয়েকটা ভয়াবহ যুদ্ধ হয়েছে, যা এই অঞ্চলের কৌশলগত চিত্রটাকেই একদম পাল্টে দিয়েছে। তো প্রথমেই নজর দেওয়া যাক ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দিকে। ওই যুদ্ধগুলোতে এটা একটা চরম পরীক্ষার মুখে পড়েছিল, আর এর দুর্বলতাগুলোও একেবারে স্পষ্ট হয়ে গিয়েছিল। যেমন ধরুন, জুন ২০২৫-এর যুদ্ধে ইসরায়েলি বিমানবাহিনী এতটাই আধিপত্য দেখিয়েছিল যে তারা ইরানের ভ্রাম্যমাণ মিসাইল লঞ্চারগুলোকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে কি হলো? ইরানের আক্রমণ করার ক্ষমতা মাটির নিচেই একরকম আটকা পড়ে গেল। যুদ্ধের পর ইরানের এয়ার ডিফেন্সের চিত্রটা কিন্তু পুরোপুরি পাল্টে যায়। তাদের পুরনো রাশিয়ান S-300 সিস্টেমগুলো প্রায় ধ্বংস হয়ে যায়। আর এই বিশাল শূন্যস্থান পূরণ করতে ইরান তখন তড়িঘড়ি করে রাশিয়া আর চীন থেকে S-400 আর HQ-22 এর মতো নতুন আরও উন্নত সিস্টেম কেনা শুরু করে। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ইরান এখন দুই দিক থেকে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। একদিকে তারা রাশিয়ার সাথে প্রায় ৫০০ মিলিয়ন ইউরোর চুক্তি করছে আধুনিক পোর্টেবল অ্যান্টি এয়ার ওয়েপনের জন্য, আবার অন্যদিকে মাজিদ AD-08-এর মতো নিজেদের তৈরি সিস্টেমের সাফল্যের ওপরও ভরসা রাখছে। তো ইরানের কথা তো হলো, এবার চলুন দেখি সমীকরণের অন্যদিকে কি ঘটছে। মানে ২০২৬ সালে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা IDF-এর অবস্থাটা ঠিক কেমন? বিশ্লেষণটা বলছে যে ইসরায়েল কিন্তু একই সাথে ৩টা ফ্রন্টে লড়ছে: ইরান, লেবানন সীমান্ত আর গাজা। আর এই সবকিছু তারা সামলাচ্ছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ডিফেন্স বাজেট দিয়ে। আর এখানে ইসরায়েলের আসল শক্তিটা দেখা যায়, তাদের এই ৫-স্তরীয় মিসাইল শিল্ড। এটা এমন এক ব্যবস্থা যা প্রায় সব উচ্চতার যে কোনো ধরনের রকেট বা মিসাইল হামলাকে ঠেকানোর জন্য ডিজাইন করা হয়েছে। ২০২৫-এর যুদ্ধে এই সিস্টেমটা অসাধারণ কাজ করেছিল, প্রায় ৫০০ ইরানি মিসাইল রুখে দিয়েছিল। কিন্তু এর একটা বড় দুর্বলতাও কিন্তু সামনে চলে আসে। এর খরচ অনেক বেশি আর ইন্টারসেপ্টর মিসাইলের সংখ্যাও সীমিত, ফলে তাদের মজুদ প্রায় শেষ হয়ে গিয়েছিল। ইসরায়েলের হাতে যে একটা তুরুপের তাস আছে, সেটা বুঝতে হলে আমাদের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা দ্বিতীয়বার আঘাত করার ক্ষমতা, এই জিনিসটা একটু জানতে হবে। আর এই ক্ষমতাটা আসে তাদের ৫টি ডলফিন ক্লাস সাবমেরিন থেকে। এগুলোকে বিশ্বের অন্যতম সেরা স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে দেখা হয়, কারণ এগুলো নিশ্চিত করে যে ইসরায়েলের মূল ভূখণ্ডে যাই হোক না কেন, তারা পাল্টা পারমাণবিক হামলা চালানোর ক্ষমতা রাখে। আচ্ছা, অনেক তো কথা হলো, এবার চলুন সরাসরি সংখ্যাগুলো দেখি। দুটো শক্তিকে পাশাপাশি রাখলে ছবিটা কেমন দাঁড়ায়? এই টেবিলটা দেখলেই একটা পরিষ্কার চিত্র পাওয়া যায়। দেখুন, ইরানের সৈন্য সংখ্যা অনেক বেশি, কিন্তু বিমান প্রতিরক্ষায় ইসরায়েল যোজন যোজন এগিয়ে। আবার মিত্রদের দিকে তাকালেও ইসরায়েলের পাল্লা বেশ ভারী। এবার খরচের দিকটা দেখা যাক। ইরানের আনুমানিক বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় $10 বিলিয়ন। আর এর সাথে তুলনা করলে ২০২৬ সালের জন্য ইসরায়েলের অনুমোদিত বাজেট প্রায় $44 বিলিয়ন। ভাবা যায় ৪ গুণেরও বেশি পার্থক্য। আর এই টাকাটাই তাদের প্রযুক্তিগত অগ্রগতির মূল কারণ। তো এই সব কিছুর মানে কি দাঁড়ালো? বিশ্লেষণ থেকে যেটা উঠে আসছে তা হল একটা স্পষ্ট আর ক্রমবর্ধমান কৌশলগত ভারসাম্যহীনতা। সোজা কথায়, একদিকে একটা দেশ বিদেশি সাহায্যের উপর নির্ভর করে নিজেদের ভাঙা ঘর সামলাতে ব্যস্ত, আর অন্যদিকে আরেকটা দেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স আর লেজার অস্ত্রের মতো ভবিষ্যতের প্রযুক্তিতে বিনিয়োগ করে চলেছে। শেষ পর্যন্ত একটা প্রশ্নই থেকে যায়, নতুন জোট আর বিশাল সৈন্য সংখ্যা দিয়ে ইরান কি কখনো এই প্রযুক্তিগত ব্যবধানটা পূরণ করতে পারবে, নাকি এই ভারসাম্যহীনতাই হতে চলেছে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা? ভবিষ্যৎ হয়তো এই প্রশ্নের উত্তরের ওপরেই নির্ভর করছে।